যেখানে 150 বছর অতিক্রম করেছে বন্দে মাতরম। এই বন্দে মাতরম যেখান থেকে সূত্রপাত হয়েছিল, বন্দে মাতরম যেখান থেকে লেখা হয়েছিল, সেই বঙ্কিমচন্দ্রের ভবন আজকে এখানে রয়েছি। এখানে যারা সাহিত্য জগতে রয়েছেন, এখানে যারা শিক্ষার জগতে রয়েছেন, এখানে যাদের অবদান রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আর বিশেষ করে সাংস্কৃতিক দিক থেকে, যারা ভারত আত্মাকে জাগিয়ে তুলছেন, বঙ্কিম ভাবনা নিয়ে যারা চলছেন, যারা পশ্চিমবাংলার সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন, বিশ্ব দরবারে নেওয়ার চেষ্টা করছেন, সেই বাংলার সেই জায়গাতে যেখানে জাতীয়তাবাদের সূত্রপাত হয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। আর সেই উত্তরসূরি যারা রয়েছেন, যারা বঙ্কিম ভাবনায় নিজেকে আষ্টে পৃষ্ঠে রেখেছেন, তাদের রক্তের মধ্যে এখনো পর্যন্ত যাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি, যাদের সঙ্গে কথা বলেছি, আমার কখনো মনে হয়েছে যে বঙ্কিমের দেহের বাতাস, রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ এবং গঙ্গার আবহ সবকিছু মিলে এখনো সেই বাঙালিয়ানাকে খুঁজে পাওয়া যায়। আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করছি, সবার ক্ষেত্রে আমি স্বীকার করছি। এক এক করে সবাইকে পরিচয় করিয়ে দেব। যেখানে আমি আজকে ইতিহাসের ছাত্র হয়ে ইতিহাসের অধ্যাপনা করতে করতে এমন একটা জায়গাতে আমি দাঁড়িয়ে আছি যেখান থেকে বন্দে মাতরমের সূত্রপাত হয়েছে। আর এই বন্দে মাতরম যিনি লিখেছেন আমরা সবাই জানি, এখানে বসে লিখেছেন, তার বংশ তালিকা সবকিছু একদম ডিটেলস ভাবে জানবো, এক এক করে জানবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। আমি শান্তনু বোস, কানুনাথ ত্রিপুরা থেকে এসেছেন, আমার বন্ধু, আমার ভাই। আমি এই হুগলি চুঁচুড়ার শহরের মানুষ হিসেবে আমি গর্ববোধ করি। কেন গর্ববোধ করি? তার কারণ আমার এই শহরের আনাচে কানাচে ইতিহাস, আর এই পুরো বিষয়টা নিয়ে যারা বলতে পারবেন, আমাদের এই হুগলি চুঁচুড়ো শহরে সাহিত্য জগতের যিনি মহিরুহ, আমাদের প্রবীর রায়চৌধুরী আছেন, আছেন আমাদের দেবাশিস দা, আছেন অধ্যাপক সুজিত রেস, আছেন বিশিষ্ট সাহিত্যিক এবং শতানিক পত্রিকার সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ। এনারা সবাই এই বঙ্কিম ভবন এবং হুগলি চুঁচুড়া শহর সম্পর্কে ত্রিপুরার মানুষজনের কাছে বার্তা পৌঁছে দেবেন, আমাদের হুগলি চুঁচুড়া শহর সম্পর্কে বলবেন। আমি প্রথমে একটু বলবো, আমাদের যিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের যিনি মহিরুহ, সাহিত্য জগতের যিনি হুগলি চুঁচুড়া শহরের মহিরুহ, সেই প্রবীর রায়চৌধুরীকে আমি একটু বলবার জন্য বলেছি। এই চুঁচুড়া শহর আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এর পাড় জুড়ে হচ্ছে একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে বিস্তৃত, এবং হুগলি চুঁচুড়া শহর কলকাতার থেকেও প্রাচীন। কলকাতায় যখন 300 বছর পূর্ণ হলো, তখন 400 বছর হয়ে গেছে হুগলি শহরের বয়স। এখানে এসেছিল প্রথম কথা মহারাজ থেকে ডাচেরা, পাশেই হচ্ছে আমাদের সেখানে পর্তুগিজ, তারপর শ্রীরামপুর দিনেমার, এইরকম একটা বহু ঐতিহাসিক নিদর্শন এখানে আছে, তারা রেখে গেছে। এইখানে এই বঙ্কিমচন্দ্র ভবনের পাশেই হচ্ছে ওখানে আমাদের উদ্ধরণপুরের ঘাট, মণিতীর্থ হিংলাজ, এই লেখক কবিতীর্থ কালীঘাট, এর লেখক হচ্ছে কালিকানন্দ অবধূত। তার বাড়ির সামনে হচ্ছে এই বঙ্কিম ভবন, যেখানে হচ্ছে মল্লিক কাসিম ভাট, যার নাম, যার জমি ছিল, তারই এখানে বাড়ি ছিল। পরবর্তীকালে ভাড়া নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র, এবং এখান থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট করতে যেতেন উনি আরামবাগ মহকুমায়। তার পাশে হচ্ছে আর্ধভিলা, তার পাশে হচ্ছে রবীন্দ্রনাথ যেখানে আসতেন, এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বাসা বাড়ি নিয়ে এখানে থাকতেন, মাঝে মাঝে রবীন্দ্রনাথ আসতেন। তার সামনেই হচ্ছে রামগতি ন্যায়রত্নর বাড়ি। আর তার আগে হচ্ছে ভূদেব ভবন, ভূদেব মুখোপাধ্যায়, যিনিও ছিলেন বঙ্কিমচন্দ্রের একজন সুই বন্ধু। তো এই যে গঙ্গার পাড় ধরে বিস্তীর্ণ একটা অঞ্চল, আজকে ত্রিপুরা থেকে এসছেন অধ্যাপক, উনি এই ব্যাপারগুলো, তথ্যগুলো সংগ্রহ করছেন, আমাদের একটু সহযোগিতা চেয়েছেন। আমরা এসছি ওনার সাথে। আমরা যতখানি পারলাম আমাদের সীমিত জ্ঞান ভূমি অনুযায়ী ওনাকে যতখানি পারলাম আমরা সহযোগিতা করলাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, কারণ এগুলি হচ্ছে মাটির কথা, এগুলি বইয়ে পাওয়া যায় না, এগুলি আপনাদের অভিজ্ঞতা থেকে নেওয়া। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রথমত শান্তনুদার কাছে, মানে দাদা ছাড়া, শান্তনু বোস ছাড়া আমি এই ইতিহাসের মানে খনিতে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, এবার দাদা বলুন তো আপনার পরিচয় দিন আপনি। হ্যাঁ, আমি হ্যাঁ। লেখালেখিতে দেবজাত। মূলত লেখালেখি সূত্রেই আমার বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর এদেরকে পড়া। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে বঙ্কিম ভবন, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বাসস্থান। সত্যি বঙ্কিমচন্দ্রের বাসস্থান এটা কি না? বঙ্কিমচন্দ্র আমাদের যে গঙ্গা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনি জানলা দিয়ে দেখতে পাচ্ছেন গঙ্গা, এপারে আমাদের হুগলি জেলার সদর শহর চুঁচুড়া, এবং ঠিক ওই পারে হচ্ছে নৈহাটি। বঙ্কিমচন্দ্র নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মেছিলেন, আমরা সকলে জানি। উনি কাঁঠালপাড়া থেকে আসতেন হুগলি কলেজ, আজকে যেটা মহসিন কলেজ নামে পরিচিত, সর্বাধিক পরিচিত। মোহাম্মদ মহসিন আমাদের এই অঞ্চলের একজন দাতা। তিনি যেমন মহসিন কলেজের জন্য জমি দান করেছেন, এছাড়া আমাদের এখানে আরো অনেক জিনিস তিনি মহসিন আমাদের যে হসপিটাল, সদর হাসপাতাল, সেটা ইমামবাড়া সমাজে তিনি তৈরি করেছিলেন। এর হলো মহান দাতা, তার নামে এটা পরবর্তীকালে হুগলি কলেজ মহসিন কলেজ হয়। এবং এই মহসিন কলেজে বঙ্কিমচন্দ্র আসতেন নৌকা করে এসে, এখানে তিনি পড়াশোনা করেছেন। পরবর্তীকালে তিনি এখানে যখন ডেপুটি ম্যাজিস্ট্রেট হলেন হুগলির, তখন তিনি এই বাড়ি ভাড়া নেন এবং এখানে আসেন কাঁঠালপাড়া থেকে। 24 পরগনা জেলার নৈহাটি কাঁঠালপাড়ার পৈতৃক এই বাড়িতে তিনি যখন জন্মালেন, অর্থাৎ 1838 খ্রিস্টাব্দে 26শে জুন, তিনি যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে দেখতে পাচ্ছি মাত্র 11 বছর বয়সে সেই সময় তিনি হুগলি কলেজে ভর্তি হলেন, স্নাতক হলেন ডেপুটি ভাইস হিসেবে। তার আগে প্রবীরবাবু বললেন যে উনি এখান থেকে ঘোড়ায় চড়ে আরামবাগে যেতেন। এবং এই যে বাড়িতে তিনি দীর্ঘ 5 বছর প্রথমে ছিলেন, এখানে তিনি কৃষ্ণকান্তের উইল লিখলেন, আনন্দ মঠের মতো উপন্যাস এখানে তিনি তৈরি করবেন। এবং এই আনন্দ মঠ আপনারা জানেন যে এই বন্দে মাতরম আজকে যে 150 বছর পূর্তি হচ্ছে, এই বাড়িতেই সুরারোপ করা হয়। এবং জাতীয়তাবাদের সর্বাগ্রে উচ্চারিত মন্ত্র এই যে বন্দে মাতরম, এই বাড়িতে ক্ষেত্রনাথ মুখোপাধ্যায় সুর করে। আমরা কিন্তু এখানে বাঙালি হয়েও আমাদের বলতে খারাপ লাগে, আমরা কিন্তু ভুলে যাই, আমরা বিস্তৃত হয়ে যাই। কিন্তু এগুলো আমরা বাংলার লোক বাঙালি হয়ে গর্ববোধ করা, সারা ভারতবর্ষে যে বন্দে মাতরম, আজকে ত্রিপুরাতেও এই একই আমরা চাই যে ছড়িয়ে পড়ুক, যে বন্দে মাতরম 150 বছর হচ্ছে, এই বাড়ির সংস্কার হোক। বঙ্কিমচন্দ্রের এবং জীবন সাহিত্যে বঙ্কিমচন্দ্র এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই যে একটা বড় ইনফরমেশন, যে বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত জায়গা যেমন চুচুড়ো, কবিরবাবু বললেন রবীন্দ্রনাথের দত্তলস ঠিক তার পাশে, এপাশে কালিকাচরণ অবধূত, কালিকাচরণ অবধূতের আপনার নাম বলেছেন, মরুতীর্থ হিমলাজ পরবর্তীকালে খুব জনপ্রিয় হয়েছিল সিনেমা করার পরে। এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানুষ সন্তান। হুগলির ইতিহাস, বিশেষ করে চুচুড়োর ইতিহাস একটা অনেক বড় দীর্ঘ ইতিহাস, এই বিস্তারিত অনেক কিছু বলা আছে। পরবর্তীকালে অনেকেই এই কাজ করেছেন, আরো কাজ চলবে। সকলের কাছে আবেদন যেন বঙ্কিমচন্দ্রের এই ভিটে, যেখানে তিনি বন্দে মাতরম সৃষ্টি করেছেন, সেটা যেন খুব ভালোভাবে, আরো ভালোভাবে তার রক্ষণাবেক্ষণ করা হয়। এই আহ্বান আমি সমগ্র দেশবাসীর কাছে রাখছি। অসংখ্য ধন্যবাদ ত্রিপুরার মানুষ, আমার ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনি একটা কথা বলেছেন, আমি সম্প্রতি দেখেছি যে 10 ঘন্টা যাবৎ পার্লামেন্টে এটা নিয়ে চর্চা চললো। অবাক করার বিষয় হচ্ছে এই 10 ঘন্টায় খরচ হয়েছে 18 কোটি টাকা। আর এইখানে অবস্থা হচ্ছে, এই হচ্ছে অবস্থা। এই ভিডিওর মাধ্যমে আমি এই যে যেখান থেকে সূত্রপাত হয়েছে, যেটা নিয়ে পার্লামেন্টে খরচ হয়, এর যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা হচ্ছে এখানে। তো গুরুদেব বলেছিলেন যে খাঁচাটার উন্নতি হচ্ছে বটে, পাখির খবর কে রাখে। আমরা এখন পাখিরও খবর রাখছি না, আর খাঁচারও খবর রাখছি না। যেখানে বঙ্কিমচন্দ্রের সূত্রপাত, যেখানে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের সূত্রপাত, যেখানে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম সৃষ্টি করেছেন, সেটা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে আছে। এটা আমার মনে হচ্ছে তাজমহল থেকে আরো বেশি গুরুত্ব পাওয়া অবশ্যই দরকার। এবং এই ব্যান্ডেল হচ্ছে, মানে পশ্চিমবঙ্গ তো সবটাই হচ্ছে বাঙালিদের ইতিহাসের স্বর্গ এবং ভারতবর্ষের ইতিহাসের স্বর্গ, তেমনি পশ্চিমবঙ্গের এই ব্যান্ডেলে এসে আমার চোখ খুলে গেছে।
আর আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে বঙ্কিমচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে বন্দে মাতরম অতপ্রতভাবে জড়িত। আচ্ছা, এবার আপনি বলুন, আপনার একটু এদিকে আসুন, একটু বলুন। আমি একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ সেটা হচ্ছে আমাদের হুগলি চুঁচুড়া শহরে হ্যাঁ শতানিক নামে যে পত্রিকাটি বেরোয়, হ্যাঁ সেই পত্রিকার সম্পাদক হচ্ছেন আমাদের নিত্যরঞ্জন দেবনাথ, এবং ইনি বিশিষ্ট সাহিত্যিক, ছোট গল্পকার, গল্প লেখেন। তাকেও আমরা পেয়ে গেছি আজকে আমাদের মধ্যে। এটা আমার সৌভাগ্য। সৌভাগ্য, হ্যাঁ। অবশ্যই এটা আমাদের একটা সৌভাগ্য। এবং ত্রিপুরার মানুষের কাছে আমি উপস্থাপন করছি আমাদের নিত্যদাকে। হ্যাঁ, তিনি আমাদের এই চুচুড়ো সাহিত্য জগৎ সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, আর ত্রিপুরার মানুষকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন। প্রবীণ ত্রিপুরার হয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তবে আমি হুগলি জেলার বাসিন্দা হয়ে নিজেকে গর্ববোধ করছি এই কারণে, এই অঞ্চলে যেমন এখানে বঙ্কিমচন্দ্র হুগলি মহসিন কলেজে কয়েক বছর পড়াশোনা করেছেন এবং এই বাড়িতে 5 বছর কাটিয়েছে, এবং বিখ্যাত উপন্যাস কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠের মতো উপন্যাস এখানে তিনি লিখেছেন। তা যেই আনন্দমঠ থেকে আমরা বন্দে মাতরম 150 বছরের এই যে আলোড়ন সৃষ্টি হচ্ছে এত চারিদিকে, এই বন্দে মাতরম, তা এই জন্য গর্ববোধ করছি। তার পাশে প্রবীণদাও বললেন দত্ত লজে, যেখানে দেবেন্দ্রনাথ প্রায় 5 বছরের মতো ছিলেন দত্ত লজে। রবীন্দ্রনাথ প্রায়ই আসতেন পিতার কাছে। তারপরে এই অবধূত পাশেই তার বাড়ি, পাশে গঙ্গা। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও এই হুগলি জেলাতেই বাড়ি। তবে এতগুলো সাহিত্যিক এর জন্ম হুগলি জেলায়, এই জন্য নিজেকে গর্ববোধ করি। আমি একটা ক্ষুদ্র একটা পত্রিকা সম্পাদনা করি, কিন্তু এগুলো নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো লাগে, নিজেকে গর্ব, এইটুকুই আমার বলা। এবারে আমি পরিচয় করিয়ে দেবো আমাদের এই হুগলি চুঁচুড়া শহরের বাংলার অধ্যাপক এবং বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক শ্রী সুজিত রেজ মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের এখানে। ত্রিপুরা থেকে কানুনাথ যিনি এসছেন, হ্যাঁ, তার সঙ্গে পরিচিত হতে, তার সঙ্গে গল্প করতে আমরা সবাই এক জায়গায় হয়েছি, এবং তার মাধ্যমেই, কানুনাথের মাধ্যমেই আমরা ত্রিপুরাবাসীর কাছে আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার হুগলি চুঁচুড়া শহরের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি, শুভেচ্ছা বার্তা সেই সঙ্গে পৌঁছে দিচ্ছি। এবার বলবেন আমাদের সুজিত রেজ। চুঁচুড়ার বিখ্যাত একটি জায়গা, যেখানে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এবং প্রমোদ কুমার সেননাথ তাদের বাস, পাশে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বঙ্কিম ভবনে। এই যে নিত্যবাবু, প্রবীণ বাবু, দেবাশিস বাবু, শান্তনু বাবু, এই গৃহটিতে আজ থেকে 160 বছর আগে বঙ্কিমচন্দ্রকে সামনে রেখে একাধিক সাহিত্যিক, সেই সময় যারা সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে দিকপাল ব্যক্তিত্ব, তারা যাতায়াত করতেন। প্রথমেই মনে পড়ছে যে বঙ্কিমচন্দ্রের সঙ্গে নিয়ত দেখা করতে আসতেন বঙ্কিমের বিশিষ্ট বন্ধু, বাংলা ভাষার বিখ্যাত নাটককার দীনবন্ধু মিত্র। আপনারা জানেন যে 1860 খ্রিস্টাব্দে তার নীলদর্প কি আলোড়ন ফেলেছে। তাছাড়া দেখা করতে আসতেন বঙ্কিমের সঙ্গে প্রতিনিয়ত আমাদের হুগলি জেলারই আর এক বিখ্যাত মানুষ রামগতি নায়রা, যিনি 1873 খ্রিস্টাব্দে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস বই লিখেছিলেন। বইটির নাম খুব সুন্দর, বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্য বিষয়ক প্রস্তাব। তারপরে আসছেন অক্ষয়চন্দ্র সরকার, যিনি নবজীবন পত্রিকার সম্পাদক ছিলেন। আসছেন ক্ষেত্রমোহন বাবু। এই যে একটা পরিমণ্ডল প্রবীণ দ্বারা চেষ্টা করছেন, নিত্য দ্বারা চেষ্টা করছেন, সেই পরিমণ্ডল, সেই ঐতিহ্য
এখনো যেন বজায় থাকে। তা আমরা এখানে বসি মাঝে মাঝে, আমরা এখানে আসি, গল্প গুজব করি, সাহিত্য সংস্কৃতি নিবিড় চর্চা করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থানটিকে চিনে নিতে পারি। অ্যাকচুয়ালি আদান প্রদান ছাড়া তো মানুষের উন্নতির কোনো পথ নেই। তাই উনি যখন এলেন ত্রিপুরা থেকে, ত্রিপুরার সংস্কৃতি, ত্রিপুরার সাহিত্য, পাশাপাশি আমাদের বাংলার সাহিত্য, বাংলার সংস্কৃতি, এই নিয়ে যে সামান্য সময়ের মধ্যেই আমাদের মধ্যে আলাপ আলোচনা যেটা হলো, তাতে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। তা আপনাকে আমরা সকলেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি বলেছেন আমাদের ত্রিপুরায় যেতে, আমরা উৎফুল্ল চিত্তে সেই আমন্ত্রণ গ্রহণ করছি। যদি আমরা যেতে পারি ত্রিপুরা সংস্কৃতির সঙ্গে আমাদের আরো নিবিড় পরিচয় হবে। আপনাকে ধন্যবাদ, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যে এই বঙ্কিম ভবনে রয়েছি, সেই বঙ্কিম ভবন হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি লাভ করেছে বহুদিন আগে। যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল, সেই সময় এই বঙ্কিম ভবনকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয় এবং এর সংস্কারের কাজ শুরু হয়, যে কাজ অনেকটা ব্যাহত হচ্ছে। হ্যাঁ, যতটা পরিমাণ আজকে 150 বছর বন্দে মাতরমের আমরা পালন করছি, যতটা সংস্কার হওয়া দরকার সেই সংস্কার কিন্তু এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, এখানে সরকারের একটা উদাসীনতা। এই সূত্রে আমি বলি, এই হেরিটেজ বিল্ডিং এর অবস্থানটা আপনি যদি দেখেন, একটু ক্যামেরাটা যদি এখানে নিয়ে আসেন, এটা বাঙালির মানসিক দীনতার পরিচয় বহন করছে। আমরা আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারছি না। আমার মনে পড়ে যাচ্ছে শান্তনু, আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যেখানে জন্মগ্রহণ করেছে, সেই গর্ভগৃহে ছাগলের বিষটা পড়ে আমি নিজে ঝাঁটা দিয়ে বিষটা পরিষ্কার করেছিলাম। এখানে শান্তনু আপনি দেখুন কি অবস্থা। এটা পরিষ্কার করার মতো আমাদের লোক নেই। আমাদের সরকার, আমাদের পৌরসভা এর দায়িত্ব পালন করে না। এটা আমাদের দৈন্যতার পরিচয়। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইছি। এই জন্য আমরা তাকে বলতে চাই যে সত্যি করেই আপনার মর্যাদা আমরা রক্ষা করতে পারিনি। আপনি যে শিক্ষা আমাদের দিয়েছিলেন তা আমরা গ্রহণ করতে পারিনি। আপনি আমাদের ক্ষমা করবেন। আমাদের এই যে অধঃপতন, এই অধঃপতনকে আমরা তো অনায়াসে আমরা অন্য উদ্বর্তন করতে পারতাম যদি আপনার কয়েকটি কথা আমরা মেনে চলতাম। আমার মনে পড়ে যাচ্ছে, তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না। আমরা অধমই শিখে গেলাম, উত্তম হতে পারলাম। আমি কারণনাথকে বলবো আমার সঙ্গে একটু আসার জন্য। হ্যাঁ, এই যে আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়ির সংস্কারের কাজ সবে শুরু হয়েছিল এবং কারা কারা এই সংস্কারের কাজ শুরু করেছিলেন সেই ফলক এখনো রয়েছে। এই ফলকটা আপনাদের আমি দেখাবো। দেখুন, এই ফলক 30শে নভেম্বর 2008 সালে এই ভবনটা সংস্কারের কাজ শুরু হয়েছিল এবং করেছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন তৎকালীন পৌরপ্রধান শ্রী অসীম চক্রবর্তী। এখানে আসুন। এই যে বঙ্কিম ভবন, এর সংস্কারের কাজ শুরু করেছিলেন তৎকালীন আমাদের যিনি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান ছিলেন শ্রী ডক্টর প্রতাপ চন্দ্র চন্দ্র। সেই কাজ যেটা শুরু হয়েছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছিলেন, এই কাজ শুরু হয়েছিল। কিন্তু এখন ভারতবর্ষের সরকার বন্দে মাতরম নিয়ে
নিজেদেরকে আলোকিত করতে যতটা উৎসাহী, বঙ্কিমচন্দ্র বা আমাদের এই বঙ্কিম ভবনকে সংস্কার করার বিষয়ে ভারত সরকার ততটা আগ্রহী নয়। এই দ্বিচারিতা শুধুমাত্র সরকারের দোষ নয়, এই দ্বিচারিতা প্রমাণ করে মনুষ্যত্বের দ্বিচারিতা। এই বিষয়টাকে আমরা সবার সামনে আনতে চাই এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা বন্দে মাতরমকে নিয়ে, বন্দে মাতরম শব্দটা নিয়ে নিজেদেরকে আলোকিত করছেন, কিন্তু যেখানে এই বন্দে মাতরম রচিত হয়েছিল সেই জায়গাটা কিন্তু এখনো অন্ধকারই রয়ে গেছে। দেখা যাচ্ছে আমি অন্ধকারে আছি, হয়তোবা দেখা যাচ্ছে আমি একটা পরিত্যক্ত ঘরে আছি। ভাবতে অবাক লাগে, ভারত আত্মাকে জাগিয়ে তুলতে এই মন্ত্রটা কাজ করেছিল, বন্দে মাতরম। রোমহর্ষকর সেই জায়গা, যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি বন্দে মাতরমের সূত্রপাত, যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি বঙ্কিমের সঙ্গে নয়, বাঙালির আত্মা, ভারতের আত্মা এখানে যুক্ত। কিন্তু যেখানে নিজেকে আলোকিত করার জন্য সারা ভারত ব্যাপী বন্দে মাতরমের পোস্টার করতে যে অর্থটুকু খরচ করা হচ্ছে, সেই অর্থটা যদি হেরিটেজ বিল্ডিং পেত, তাহলে আজকে অবশ্যই কেউ ভিক্টোরিয়া দেখতে যেত না, কেউ তাজমহল দেখতে যেত না, আসতো এখানে ব্যান্ডে নিয়ে গঙ্গার পাশে এসে সেই বঙ্কিম ভবনটা দেখতো, যেখানে রয়েছে ভারতবর্ষের 150 বছরের জাতীয়তা বোধের, জাতীয়তাবাদের বাঙালি ঐতিহ্য। তাহলে কি বলবো না এটা বাঙালিদের প্রতি ষড়যন্ত্র? তাহলে বলবো না যে আপনারা শুধু বাঙালিদের মেমোরি চুরি করে নিজেকে কালেকশন করে তুলছেন, আর যেখান থেকে তার সূত্রপাত সেগুলি আজকে কবুতরের দৃষ্টাতে ভরে আছে। ভাঙা ঘর, পরিত্যক্ত ঘর, দেখা যাচ্ছে আমি যে ঘরটাতে আছি সেই ঘরে একটা আলো পর্যন্ত জ্বলে না। আর সেই বন্দে মাতরমকে নিয়ে পার্লামেন্টে মানুষের সমস্যার পরিবর্তে 10 ঘন্টা চর্চা হয়। এই 10 ঘন্টা চর্চা আমার এই বঙ্কিম ভবন কি করে ভারতবর্ষের একটা প্রস্ফুটিত হেরিটেজ ভবনের রূপ পরিগ্রহ করে। আগামী চর্চা এই নিয়ে হোক, বঙ্কিম ভবনকে কি করে তার হেরিটেজের মর্যাদা দিয়ে ভারতবর্ষের অন্যতম একটা ভবন তৈরি করা যায়। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে বলছি, বঙ্গ সন্তান বঙ্কিমের রক্ত যাদের মধ্যে রয়েছে, সে শান্তনু বসু বা যাদের ইন্টারভিউ আপনারা দেখলেন, সবার মাধ্যমে আমরা এই বঙ্কিম ভবন সম্পর্কে আমরা অনেক জানতে পেরেছি। এবং সবার কাছে আমি কৃতজ্ঞ যে অন্ততপক্ষে আমি বঙ্কিম ভবনে এসে কথা বলার মতো সুযোগ পেয়েছি, জানতে পেরেছি এবং সবার মধ্যে তুলে ধরেছি। আর সবাই ভিডিওটা এমন ভাবে লাইক শেয়ার করবেন, নিজেদের কমেন্ট জানাবেন, যাতে আমাদের বঙ্কিম ভবন যাতে সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা জায়গা করে নিতে পারে। নমস্কার।